ধন্যবাদ মারুফ, আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে এবং আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। জি, আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি সমরেজাউল করিম আপনি হয়তো শুনেছেন, তারপরে একটু শুরুতে যেতে চাই। এই যে আজকে যে জুলাই সনদ নামে যেটিকে স্বাক্ষর করা হলো কিংবা স্বাক্ষর করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত দেখলাম। এই সনদের বা এই স্বাক্ষরের গুরুত্ব কতটুকু, বিশেষ করে আইনগত দিক কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে আবারও। আমি একজন আইনজীবী, প্রায় 40 বছরের কাছাকাছি আইন পেশায় আছি এবং দেশের সর্বোচ্চ আদালতে ল প্র্যাকটিস করেছি। আমি কোনো আইন বিশেষজ্ঞ না, কিন্তু আমি ছাড়া যে কোনো মানুষ যারা কোনো আইনের উপর পড়াশোনা নাই, স্বাভাবিকভাবে তারাও বাংলাদেশের সর্বোচ্চ আইন সম্পর্কে ওয়াকিবহাল। আমি কথা বলার পূর্বে আপনার দর্শক শ্রোতাদের একটা বই দেখাতে চাই। এই বইটার উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধানটার 7 নম্বর অনুচ্ছেদ, কেউ কেউ ধারা বলে, কিন্তু আসলে আমরা সাংবিধানিকভাবে এটাকে অনুচ্ছেদ বলি। সেটাকে আগে একটু পড়ব। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। এখানে দুইটা জিনিস, একটা হলো প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ এবং তাদের ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে। দ্বিতীয় সাবপ্যারায় বলছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি মানে জনগণের যা চায় তার অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান। এটা হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। শুরুতেই বাংলাদেশের সর্বোচ্চ আইনটা দিয়ে বললাম যে এই দেশের মালিক হচ্ছে জনগণ, আর জনগণের ক্ষমতার প্রয়োগ হবে একটা আইনের অধীনে। সেই আইনটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, আর ওই আইনটি হচ্ছে দেশের সর্বোচ্চ আইন এবং এই আইনের অধীনে এই আইনের কর্তৃত্বে জনগণের ক্ষমতার প্রয়োগ হবে। এর বাইরে কিছু নাই। যদি এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হয়, তাহলে যতখানি সাংঘর্ষিক, যতখানি এর সঙ্গে মিলবে না, সেটা বাতিল হবে। এখন এই সংবিধানে উল্লেখ করা আছে সরকার কিভাবে গঠিত হবে, নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, জাতীয় সংসদ কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, মন্ত্রী কিভাবে হবে, আইন কিভাবে পাশ করা যাবে, সব এই বইটার ভিতরে উল্লেখ করা আছে। তাহলে এই বইটা যদি সর্বোচ্চ আইন হয়, তাহলে এর বাইরে যে কিছুই করার কাজ নেই। এখন আমাদের এই সংবিধানের কতগুলো আর্টিকেল আছে খুবই রিলেভেন্ট। সে আর্টিকেলের একটা পোরশন আছে 57, সেখানে বলা হয়েছে কিভাবে সরকার গঠিত হবে। তার পূর্বে বলা হয়েছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূল ম্যানিফেস্টো হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। গণতন্ত্র কি? গণতন্ত্রের আমাদের যে ডেফিনিশন, জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা জনগণের প্রতিনিধি নির্বাচন করা, যেটা আব্রাহাম লিঙ্কনের একটা বড় ধরনের অ্যাড্রেসের একটি পার্ট। আমরা সর্বত্র সেটাকে ইউনিভার্সাল হিসাবে গ্রহণ করি। আমাদের দেশেও সেটা। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা সরকারের, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা না। তাহলে সংসদ থাকতে হবে। সংসদ কিভাবে হবে? আমাদের 300 নির্ধারিত সিট আছে। সেই আসনে প্রত্যক্ষ নির্বাচনের ভিতর থেকে যারা নির্বাচিত হবেন, নির্বাচনের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে যে এই আসনে অমুক, এই আসনে অমুক, এই আসনে অমুক এরা নির্বাচিত হয়েছে। তারপরে যারা সর্বোচ্চ নির্বাচিত হলেন তারা রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা মিটিংয়ে বসছিলাম, আমরাই মেজরিটি, আপনি আমাদেরকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ করেন। রাষ্ট্রপতি স্যাটিসফাইড হবেন যে আসলে এরা সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে কিনা বা সরকার গঠনের মতো কিনা। রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হন, তাহলে ওই যারা বেশি দল নিয়ে, বেশি আসন নিয়ে নির্বাচিত হয়েছে তাদেরকে ইনভাইট করবেন যে আপনারা সরকার গঠন করেন।
তখন ওই দল নিজেরা বসবে, সংসদীয় কমিটি বসে তারা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে যে বলবে যে আমরা আমাদের দলীয় নেতা ঠিক করছি, সংসদে যিনি হবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তখন তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেবেন। নিয়োগ দেওয়ার পরে রাষ্ট্রপতি নির্ধারিত একটা তারিখে বলবেন এই তারিখে আপনি শপথ নেবেন এবং আপনার ক্যাবিনেটে যাদেরকে আপনি মন্ত্রী করতে চান লিস্ট দেন, তাদেরকেও নিয়োগ দেব, তারাও শপথ নেবে, রাষ্ট্রপতির অধীনে শপথ নেবে, তখন একটা সরকার গঠিত হবে। এর বাইরে কোনো স্কোপ আমাদের কনস্টিটিউশনে নাই। এই পার্টটা এই কারণে বললাম, মারুফ আপনার এই প্রোগ্রামটা অনেকে দেখে, পরবর্তীতে দেখবে, আইনের বিষয়টা সহজ করে তাদের বোঝাবার জন্য বললাম। এখন বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটায় একটা কন্টেস্টিং নির্বাচনে প্রায় 18টি দল নির্বাচন করেছে। তার ভিতরে ধরেন জাসদ, ওয়ার্কার্স পার্টি, এমনকি আওয়ামী লীগের থেকে বের হয়ে যাওয়া জোটে নির্বাচন করা ব্যক্তি তারা নির্বাচন করছে, জাতীয় পার্টি নির্বাচন করছে, বিভিন্ন লোকে নির্বাচন করে যারা নির্বাচিত হতে পেরেছে তারা সংসদ সদস্য হলো, সংসদের মাধ্যমে সরকার গঠিত হলো। এই সরকার চলমান অবস্থায় অন্য কোনোভাবে আর কোনো সরকারের অস্তিত্ব আমাদের এই সংবিধানে কোথাও নাই। এখন 2024 সালের জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইন, আমি মেটিকুলাস ডিজাইনটা খুব পপুলার শব্দ, ডক্টর নিউজ বলছে এই জন্য বললাম, কিন্তু দর্শক শ্রোতাদের জন্য বলবো এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে একটা আন্দোলন গড়ে তোলা হলো দেশের ভিতরে। সে আন্দোলনে দেশের ভিতরে কিছু লোক অংশ নিল, দেশের বাইরের একটা শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করছিল তারা, এবং পাকিস্তানের যারা পরাজিত হয়েছিল সেই সময় তারা, এবং তাদের যারা দেশের ভিতর দোসরা আছে তারা, আর ওই যে বড় শক্তির যারা দেশের ভিতরে এজেন্ট, এরা সম্মিলিতভাবে বিভিন্ন সময় সরকারকে ফেলে দিতে চাইলো নানা ইস্যুতে, পারে নাই। তারপরে একটা ইস্যু তারা পেল যে ছাত্ররা বলছে যে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। তা কোটা পদ্ধতি শেখ হাসিনা বাতিল করেছিলেন, বাতিল করার পরে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা সুপ্রিম কোর্টে গেছে। আপনি জানেন, আপনার ভাই আমাদের জুডিশিয়ারির আপিলের ডিভিশনের একজন বিখ্যাত বিচারপতি ছিল, তাছাড়া আপনি রিপোর্টিং এও গিয়ে এই সমস্ত অভিজ্ঞতা আছে। সুপ্রিম কোর্ট কারো নিয়ন্ত্রণে না, এটা মন্ত্রীর অধীনে না যে হুকুম দিলাম হয়ে গেল। সুপ্রিম কোর্ট তার নিজের মতো করে জাজমেন্ট দিয়ে কোটা বাতিলের যে সিদ্ধান্তটা সরকারের ছিল সেটাকে বেআইনি ঘোষণা করলো। তার বিরুদ্ধে সরকার গেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আপিল বিভাগ বলে দিল না, এই কোটাটা কোনো আইনের ব্যাপার না, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। তা নীতি নির্ধারণী বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেইটাই বহাল থাকবে, অর্থাৎ কোটা থাকবে না। তাদের যে দাবিটা ছিল কোটার, সেই দাবিটা ফয়সলা হয়ে গেল। তারপরেও তারা দাবি জানানো শুরু করলো যে সরকারকে চলে যেতে হবে। এখানে সাইমালটেনিয়াসলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেছিলেন যে কোটা বিরোধী আন্দোলন আসলে কোটা বিরোধী না, টার্গেটটা হলো ক্ষমতা দখল করা, এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসতে চায়। তিনি 111 সরকার আমলে 2007 সালে স্বপ্ন দেখছিলেন, বাস্তবায়ন হয়নি। তিনি একটা দেশের প্রতিনিধি এবং ওই দেশের টাকা, ওই দেশের শক্তি এনে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ করে আমাকে উচ্ছেদ করতে চায়, এটা কোটা বিরোধী আন্দোলন না। তখন দেশের ভিতর যে সহিংসতা, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, পদ্মা সেতু পুড়িয়ে দেওয়া, বিভিন্ন রকম নৈরাজ্য, পুলিশকে হত্যা করা, সাধারণ মানুষকে হত্যা করা, এভাবে ভয়ঙ্কর ভাবে একটা জঙ্গি কর্মকাণ্ড করে তারা শেখ হাসিনার জীবন নিতে চাইল। তখন শেখ হাসিনাকে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সরিয়ে নিয়ে আসলেন, তারা দেশের বাইরে তাকে নিয়ে আসলেন। এই পার্টটা এই কারণে ব্যাখ্যা করলাম। এই সিচুয়েশনে অনেকেই বললেন যে এখন কি হবে। রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টকে বললেন যে প্রধানমন্ত্রী তো নাই, আমি কি করতে পারি। সুপ্রিম কোর্ট যদিও বিতর্কিত, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন। তারপর ধরে নি যে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন পাঠালেন, ডিসিশন না পরামর্শ দিলেন, দিয়ে বললেন যে এই অবস্থায় খুব জরুরি কাজগুলো নির্বাহ করার জন্য আপনি একজন প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন। মনে রাখবেন, সুপ্রিম কোর্ট হতে একবারও বলে নাই যে আপনি একটি সরকার গঠন করতে পারেন। আমি ক্লিয়ার করতে চাই, আমার কাছে সেই রেফারেন্স আছে। সুপ্রিম কোর্ট বলে নাই যে আপনি সরকার গঠন করতে পারেন। ফলে
রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিয়েছেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন, রাষ্ট্রপতিকে কার্যে সহায়তা করতে পারেন। অন্যদিকে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বললেন আমি রিজাইন করি নাই। তো তিনি যদি রিজাইন না করেন তাহলে সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। তিনি দেশের বাইরে থাকতে পারেন, তিনি অসুস্থ অবস্থা হসপিটালে থাকতে পারেন, তিনি ছুটিতে থাকতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু তিনি রিজাইন করেন নাই। ওই সময় যিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন, আইন অনুযায়ী সরকার গঠনের কোনো বিধান আমাদের সংবিধানে নাই। তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তীকালীন বলে, কোনো নিয়ম নাই। তাহলে এই সংবিধানে যেটা নাই, আমি প্রথমে যে আইনটা পড়ে শোনালাম, সেটা তো আর কোনো সরকার হতে পারে না। ওনারা ক্ষমতায় বসে নিজেরা দাবি করলেন যে আমরা হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার, নিজেদের দাবি করলেন, রেকর্ডে কোথাও নাই। এরপরেই তারা জুলাই আগস্টে যে সহিংসতা করেছে, নৈরাজ্য করেছে, পুলিশ মেরেছে, মানুষ মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে জঙ্গি স্টাইলে সরিয়ে দিয়েছে, এই সবটা হলো আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এখন সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে আত্মরক্ষার জন্য বলতেছে আমাদের একটা এক্সিট দরকার। এক্সিটটা কি? একটা ইনডেমনিটি দরকার। ইনডেমনিটি কি? মাফ করে দেন। এই মাফ করার জন্য একটা ডকুমেন্ট বানান লাগবে। সেই ডকুমেন্টের নাম ওনারা রাখছেন জুলাই সনদ। এটা জুলাই সনদ না, এটা হচ্ছে অপরাধ করার আত্মস্বীকৃত দলিল। ওই যে ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এরা সবাই মিলে বলতেছে যে এক সময় তো আমাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসি হবে। আবার এই জুলাইয়ের মাধ্যমে যে দলের প্রোডাকশন দিয়েছেন ইউনূস সাহেব, তারাও বলতেছে যে আমাদের তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করেন। তো ওনরা খান কাগজ বানাইছে, বানাই বলছে এই কাগজটাই তোমাদের রক্ষা কবচ দিলাম। এই রক্ষা কবচ নামে যে কাগজ খান বানাইছেন এটার নাম দিয়েছেন জুলাই সনদ। এখন সনদ কি? এসএসসি সনদ হয়, ইন্টারমিডিয়েটের সনদ হয়, চেয়ারম্যানের সনদ হয়, মেয়রের সনদ হয়, দেশের সর্বোচ্চ সনদ এইটা। এই সনদের বাইরে যে কোনো সনদ বানাবার কোনো কায়দা নাই, আমি আর্টিকেল 7 ব্যাখ্যা করে বললাম। এই জন্য ওই সনদ নিয়ে আমরা কোনো আলোচনায়ও যাই না। এই সনদের কোনো লিগ্যাল ভ্যালুজ নাই দুইটা কারণে। একটা হচ্ছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেটা বেআইনি, সংবিধান বলছে। দ্বিতীয় হচ্ছে এই সনদ আপনারা যারা বানাইতেছেন আপনারা কারা হে বাপু? জনগণকে আপনাদের ভোট দিয়ে কইছে যে আপনারা দায়িত্ব দিলাম, আপনি এরকম একটা কাগজ বানান। এই যে বইটা যারা বানিয়েছিলেন, এই বইটা বানাবার আগে 70 সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ম্যানিফেস্টো ছিল যে আমরা নির্বাচিত হওয়ার পর শাসনতন্ত্র প্রণয়ন করব। তারা নির্বাচিত হওয়ার পর যখন তাদের ক্ষমতা দিল না, তখন যুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে যারা কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য হলেন, তারা সবাই মিলে যে পার্লামেন্টটা, সেটার নাম হচ্ছে গণপরিষদ, সেই গণপরিষদ বসলেন। গণপরিষদের আগে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে অস্থায়ী একটা সংবিধান হলো। ওই সংবিধানের ভিত্তিতে পার্লামেন্ট বসে ডক্টর কামাল, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ অন্যান্যদের নেতৃত্বে এই সংবিধানের খসড়া তৈরি করলেন। এই খসড়া পার্লামেন্টে গেল, পার্লামেন্ট সেটাকে পাশ করলেন। তাহলে ওই যে পার্লামেন্ট, তাদের কিন্তু ম্যান্ডেট ছিল সংবিধান করার 70-এর নির্বাচনে। আর এখন যারা সনদ করতেছে তাদের কিন্তু কোনো ম্যান্ডেট নাই। আবার তারা নিজেরা শপথ নিয়ে বলছেন, ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ শপথ নিয়ে বলছেন আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। বাংলায় বলি, তারা বলছেন যে এই সংবিধানকে রক্ষা করব, মেনে চলবো। এই সংবিধানে যেটা নাই সেটা আপনি মানতেছেন কোথায়? ফলে এই সনদ নিয়ে যে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, এটা একেবারে অহেতুক সময় নষ্ট করা। আইনের দৃষ্টিতে এটা কোনো ডকুমেন্টই না। যারা তৈরি করছেন তাদেরও কোনো অথরিটি নাই, আর ওটার কোনো লিগ্যাল বেসিসও নাই। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে একদম পরিষ্কার ভাবে, সাবলীল ভাবে, সহজ ভাবে, সাধারণ মানুষ যাতে বোঝে সেইভাবে এই আইনগত যে এটির কোনো ভ্যালু নাই আপনি পরিষ্কার করলেন।
কিন্তু এই জায়গায় একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনি যে ব্যক্তিদের নামটি বললেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে বসে তিনি হয়তো এই সংবিধান এতটা হয়তো বোঝেন না, উনি অর্থনীতির মানুষ, অর্থনীতি নিয়ে আছেন, কিন্তু আলী রিয়াজ কিংবা বদিউল আলম মজুমদার বা অন্য যারা তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, তারা তো এই সংবিধান বোঝার কথা, কিন্তু তারপরও তারা এই ঐক্যমত কমিশনের সভার মধ্যেই একদিন পরিষ্কারভাবে আলী রিয়াজকে বলতে শোনা যায় যে আমি নিজেই তো, আমরা তো কেউ সংবিধান মেনে এখানে আসি নাই, সংবিধান লঙ্ঘন তো আমরা করেছি, এই কথা আলী রিয়াজ বলেছেন। তো আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশনটি হলো এবং তারা সংবিধানকে, আমাদের বাংলাদেশের ৭২-এর সংবিধানকে একেবারেই তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তারা আজকে যেটি করলো সেটিকেই তারা এক ধরনের সংবিধান হিসাবে জনগণকে দেখানোর চেষ্টা করলো, বারবার বলল যে এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশকে হাত উঁচিয়ে ডক্টর ইউনূস আকাশের দিকে উঁচিয়ে বলেছেন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, বিশ্ব এটি দেখে তাদের কাছে অনেক কিছু শিখবে। তো আমার প্রশ্নটি হচ্ছে এই যে আলী রিয়াজ, তারা তো এটি জানেন যে তারা সংবিধান লঙ্ঘন করছেন, তারা কেন সংবিধানের কথা কিন্তু আজকে একবারও বলেননি। ৭২-এর সংবিধান আপনি নিশ্চয়ই খসড়া দেখেছেন, ভিতরে ৭২-এর সংবিধানের মূল ৪ ধারা নেই, তারা সেখানে অন্য ৪টি সাম্য ও সহ অন্য ৪টি বিষয় তুলে ধরা হয়েছে। তো আলী রিয়াজরা কেন এটি করলেন, তারা কোন সাহসে করলেন? তারা কি এই যে দায় মুক্তিতে বা এটির আইনগত কোনো ভ্যালু থাকবে না, এটি তারা বোঝেন না? মারুফ, আমি গ্রামের একটা ছোট্ট গল্প দিয়ে বলি। একদিন এক নৌকার মাঝি তার ছেলেকে নিয়ে মোকামে যাবে, যেখানে ব্যবসা করবে, সেখানে সারা রাত নৌকা বাইতেছে। ভোরবেলা দেখে চাষি ঘাটে, তো ছেলে বলতেছে, বাবা নৌকা তো সারা রাত বাইলাম, চাষিকে দেখি ঘাটে। বল, কি বলিস? তো চাষা বাবাও তাকাই দেখে যে তার ভাইয়ের বউ ঘাটে। বলে, সারা রাত কি বাইলাম? তো বলে, শিকল কি খুলছিলি? বলে, বাবা আমি তো খুলিনি। তুমি খোলো নাই? বলে, না আমিও খুলিনি। এই আলী রিয়াজ বাংলাদেশের নাগরিক না, এই বদিউল আলম মজুমদাররা দীর্ঘদিন আমেরিকায় থাকছে, এই ইউনূস নিজে ৪ দেশের নাগরিক, এভাবে শোনা যায়। ইউনূসের ক্যাবিনেটের অধিকাংশ লোক বাইরের নাগরিক, এরা হচ্ছে বিদেশি প্রতিনিধি। এরা এই সংবিধান মানে না, একথা তো বলার সুযোগ নাই। তাদের যে ওস্তাদ, তাদের যে কমান্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিই তো শপথ নিয়েছেন এই সংবিধান মানি। এই সংবিধান মেনে শপথ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে। কমিশন গঠনের ক্ষেত্রেও তিনি বলছেন যে আমি শপথ নিয়েছি প্রধান উপদেষ্টা হিসেবে, সেই ক্ষমতা আমি কমিশন গঠন করলাম। অর্থাৎ গোড়া যেটা, সেটা কিন্তু সংবিধান। এখন পর্যন্ত ইউনূস একবারও বলে নাই এই সংবিধান মানি না বা আমরা এই সংবিধানের অধীনে না। এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে যারা যারা বলছিলেন, তারা কিন্তু শহীদ মিনারে পাল্টা সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন। পাল্টা সংবিধান প্রণয়ন হয়নি, এখন নাম রাখছে সনদ। আবার উচ্চারণ করতে শুনলাম ওই হুজুরগে স্টাইলে বলতেছে সনদ। এই যারা করতেছে, এদের পাণ্ডিত্যের অভাব আছে, জ্ঞানের অভাব আছে, অথবা কিছু লোক আছে, মারুফ আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, কিছু লোক আছে জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীরা বিদেশ থেকে আসছে। ওই যে ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশে যে বলতো যে আমরা বাণিজ্য করিতে আসিয়াছি, তারপর ধীরে ধীরে দখল করলো। যার নিজের দেশের পাসপোর্ট সারেন্ডার করে, নিজের দেশের নাগরিকত্ব সারেন্ডার করে, শপথ নিয়ে আমেরিকার আনুগত্য স্বীকার করে যে আমেরিকার নাগরিকত্ব নেয়, ফ্রান্সের নেয়, জার্মানির নেয়, তারা বাংলাদেশের মানুষ না। ওরা ওই ৭১ সালে যারা আমার মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, ওরা তাদের পাঠানো প্রতিনিধি। ফলে ওরা কি বলল এতে কিছু যায় আসে না। ওদের মতো করে ৭৫ সালে কিন্তু একখান সনদ তৈরি হয়েছিল। ১৯৭৫ সনের ২৬শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য একটা অর্ডিন্যান্স হয়েছিল। সেই অর্ডিন্যান্সকে জিয়াউর রহমান যখন নিরঙ্কুশ পার্লামেন্টের কর্তা হয়ে দাঁড়ালেন, তখন ১৯৭৯ সালের ৬ এপ্রিল পার্লামেন্টে বিল তুলছিলেন, ৯ এপ্রিল সেটাকে পাশ করিয়েছিলেন। ওই সময় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশু শেখর হালদার এবং প্রখ্যাত পার্লামেন্টারিয়ান মিজানুর রহমান চৌধুরী, এরা বলছিলেন কি আইন পাশ করতেছেন,
এই যে বঙ্গবন্ধুকে হত্যার থেকে শুরু করে পর্যন্ত যা কিছু করছেন সব বৈধ, এই বৈধ টেকবে না। তারা জোর করে ওটাকে সংবিধানের ৫ম সংশোধনী নামে, অর্থাৎ এরা তো কইতেছে সনদ, আর ওরা সংবিধানের অংশে পরিণত করছিল। সেই সংবিধান কিন্তু টেকে নাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও টেকে নাই। কাজে এই সনদ ইউনূস সাহেব আকাশে দেখাচ্ছে, ওই সনদ আকাশে উড়ে যাবে। আর উনি তো যে কোনো সময়, আমার আশঙ্কা যে কোনো সময় উনি আকাশ উড়ে চলে যাবেন দেশ ছেড়ে, কারণ ওনার ব্যবসা বাণিজ্য তো দেশের বাইরে, ওনার পারিষদ বর্গ দেশের বাইরে। এবং ওনার একজন উপদেষ্টা রিসেন্টলি বলছে যে আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের ব্যাংক থাকবে। ওনারা দেশ বিদেশে সবখানি ব্যবসা বাণিজ্য করছেন, এদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই, বরং এই ক্ষমতা দখল করে নানাভাবে লুটপাট। ইউনূস তো 16টা ক্ষেত্রে লুটপাট করছেন, তারা উপদেষ্টা করছেন। আইনে বিদেশি কোনো ব্যক্তিকে, বিদেশি নাগরিককে বাংলাদেশের মন্ত্রী বা মন্ত্রীর সম মর্যাদা আনা যায় না, এমনকি এমপি হতে পারে না উনি নিজে সহ, ওনার ক্যাবিনেটের স্ট্যাটাস হলো লোকরা। তাই কাজে ওদের পাপের বোঝাটা, ওদের অন্যায়টা এত বেশি হয়ে যাচ্ছে, টুডে আর টুমরো পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বিচারের সম্মুখীন তারা হবে। জি, কিন্তু এইটা না হয় বুঝলাম যে আলী রিয়াজ বা তার যারা এটা তৈরি করছে সক্রিয়ভাবে বা এই সরকারে যারা আছে তারা, কিন্তু আমরা তো দেখেছি নানান ধরনের মাঝখানে মত দ্বৈততা থাকলেও সবশেষে আজকে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি সহ 25টা দল তারা স্বাক্ষর করলো এটি। তো তারাও তো এটির একটা বৈধতা দেওয়ার চেষ্টা করলো বা বৈধতা দিল। তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে তাহলে তারা কি এই জিনিসগুলো বোঝেন না যে এটি তারাও অন্যায় করছেন? তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, তারা কেন এটা করলেন, এর মধ্যে ঢুকলেন? দেখেন, বিএনপি এখন দ্রুততার সঙ্গে ক্ষমতায় যেতে চায়, খুব তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায়। এই জন্য আপাতত যে যা বলতেছে সবটাই রাজি হয়ে যাচ্ছে। বিএনপি ভালো করে জানে যে তারা নিজেরাই জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না, এইভাবে তারা 1979 সালে আইন করেছিল পার্লামেন্টে। এইটা তো পার্লামেন্টের রাস্তায় আইন, আর ওইটা হয়েছিল পার্লামেন্টের ভিতরে। সেই ভিতরের আইনই টেকে নাই। জিয়াউর রহমানকে অবৈধ দখলদার, রাষ্ট্রদ্রোহী, তস্কর এই নামে অভিহিত করেছিল সুপ্রিম কোর্ট। এবং সেই খুনিদের বিচার হওয়ার পরে তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। বিএনপি সবই জানে। বিএনপি মনে করতেছে, আমি সালাউদ্দিন সাহেবের কথাটা আমার ভালো লেগেছে, বিএনপির এখন যে লাইমলাইটে আসেন যে স্পোকসম্যান, তিনি কিন্তু বারবার বলতেছে এমন কিছু করা ঠিক হবে না যেটা কারু রক্ষা হবে না। আর এনসিপি ওয়ালারা ওরা বোধহয় ঠিকই বলছে, ওরা বলতেছে এই সবে তো আমাদের রক্ষা হবে না। আমাদের রক্ষা কোথায়? এই সনদ টনদে আমার রক্ষা হবে না। ফলে ওরা ঠিকই বুঝতেছে এখন বিএনপি 16-17 বছর ক্ষমতার বাইরে, যে কোনো ভাবে যে যা চায়, যদি বলে যে তোমাদের সেন্ট মার্টিনটা দিয়ে দিতে হবে, পোর্টটা দিয়ে দিতে হবে, দেশের এক অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হবে, এইসব ব্যাপারে তুমি চুপচাপ থাকবা, ওরা তাও থাকতে রাজি। ওরা দ্রুত একটু প্রধানমন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইতে চায়। এই ক্ষমতার লোভে ওরা এখন অন্ধ হয়ে গেছে। না হলে ওরা জানে না যে ওদের যিনি কর্তা জিয়াউর রহমান, তিনি তো এইরকম একটা আইন করছিলেন, সেই আইনই তো টেকে নাই। আর সেটা তো পার্লামেন্টে করছিলেন, সেইটাই টেকে নাই। তা পার্লামেন্টেরটা টেকে নাই, আর রাস্তায় বসে যেটা বানাইতে সেটি টিকবে। ওরাও ভালো করে বোঝে, জামাতও বোঝে। এখন আপাতত ছেলে পেলেরা, ওই যে নাবালক কতগুলো আছে চিৎকার করে, নাম কি জুলাই যোদ্ধা, এই নাবালকদের আপাতত সান্ত্বনা পুরস্কার নেই যে কাগজ দিয়ে দিলাম। আমাদের ছোটবেলায় যারা প্রতিযোগিতায় হেরে যেতাম তাদেরকে মাস্টাররা বলতো তোমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলে ললিপপ, চকলেট, এই সান্ত্বনা পুরস্কার দিছে। আমি আজকে আপনার সঙ্গে এই লাইভে বললাম, আপনি যদি বেঁচে থাকি আপনিও বেঁচে থাকবেন, দর্শকরা থাকবে, মনে রেখেন এই ললিপপে কোনো রক্ষা হবে না। কিন্তু আমি আরেকটু এটার সঙ্গে একটু প্রাসঙ্গিক ভাবেই যুক্ত করছি, সেটি হচ্ছে আমরা কিছুদিন আগেও দেখছিলাম বারবার বর্তমান সেনাপ্রধান যিনি আছেন তিনি বলেছিলেন কোনোভাবেই সংবিধানকে লঙ্ঘন করার মতো কোনো কাজে তারা প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না, সমর্থন করবে না। এটি কিন্তু তিনি বক্তব্য বলেছিলেন। অনেকেই আশা করছিলেন যে হয়তোবা এই জুলাই সনদটি যাতে না হয়,
সেইভাবে সেনাবাহিনী একটা ভূমিকা রাখবে জুলাই সনদটি অন্তত পক্ষে বন্ধ রাখতে। কিন্তু আমরা এখন উল্টা দেখলাম সেনাবাহিনীর কয়েকজন 14 জন কর্মকর্তাকে কারাগারে অর্থাৎ অস্থায়ী কারাগার করে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে সেই কারাগারে রাখা হয়েছে, ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা আদালত বসানো হয়েছে। তাহলে সেনাবাহিনী আসলে এই ক্ষেত্রে জুলাই সনদকে কি আপনার কি মনে হয় প্রশ্রয় দিয়েছে, সমর্থন দিল, নাকি সেনাবাহিনী কোনো বিশেষ কোনো চাপে এটি ঠেকাতে পারলো না? আপনার এই ক্ষেত্রে কোনো বিশ্লেষণ আছে? না, তাহলে একটু পিছনে যেতে হবে। সেনাবাহিনীর কমিশনড অফিসারদের কিন্তু একটা শপথ পড়তে হয়। সেই শপথে উল্লেখ আছে, আমি অমুক অমুক অমুক, তারপর তার কর্মকর্তার পদটা বলবে যে পদ আছে, প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। তিনটা, বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। বাংলাদেশের সংবিধান মানে সাংবিধানিক বিধানাবলীকে রক্ষা করব প্রয়োজনবোধী জীবনের বিনিময়ে। এখন 2024-এর জুলাই আগস্টে সাংবিধানিকভাবে একটা সরকার ছিল। সেই সরকারকে যদি উচ্ছেদ কেউ করতে চায়, জঙ্গি ঘটনা ঘটায়, নাশকতা ঘটায়, মানুষ খুন করে, পুলিশ খুন করে, তাহলে সেটা অসাংবিধানিক। সেই অসাংবিধানিক কাজকে করতে দেবেন না, এটা সেনাবাহিনীর অফিসার হওয়ার পরই যে শপথ, সেই শপথের অংশ। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সেই শপথের বাইরে না, উনি শপথ নিয়েছেন। সেই সময় তো তিনি তার যে কমান্ডার ছিল, তার অফিসিয়াল কমান্ডারকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী 3টা বাহিনীর সমন্বয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটা মিলে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীটা সরকারের অধীনস্থ। সেই সরকারের কনসার্ন মিনিস্ট্রিটার নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ঢাকায় যাতে উচ্ছৃঙ্খল মব না হয় সেটা ঠেকাও। সেনাপ্রধান রাত 12টার সময় বলে আসছিলেন, আমার উপর দায়িত্ব দেন, সব দায়িত্ব আমার। সকালবেলা তিনি ঢাকার ঢোকার গেট উন্মুক্ত হয়ে যাওয়ার খবর জানেন এবং অনেকে বলে যে তার নির্দেশেই সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি সাংবিধানিক সরকারকে রক্ষা করেন নাই এবং অসাংবিধানিক উপায়ে যারা একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করতে চায় তাদের পক্ষে ওই কমান্ডার অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যদি কমান্ডার হন সেনাবাহিনীর, তাহলে তার লোকরা ওই কাজটি করেছে। তাহলে সংবিধান রক্ষার যে শপথটা নিয়েছিলেন সেটা তো ওই দিনই তারা মানেন নাই। তো এখন আর জুলাই সনদ টনদ এগুলো নিয়ে আর আমরা চিন্তা করি না। মূল যে সংবিধান রক্ষা করা সেইটাই করেন নাই। নট অনলি দ্যাট, ওনাকে গালিগালাজ করে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, ডিজিএফআর অফিস ভেঙে দেবে, ওনাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে গালিগালাজ করে। সেই ক্ষেত্রেও আমরা খেয়াল করছি আমাদের সেনাবাহিনী নির্বাক। এমনকি তাদের জঘন্য ভাষায় গালিগালাজ করার পরে উনি বলেন ওরা ছোট, ওরা বড় হলে বুঝবে ওদের ভুল। এখন কারা ছোট? গালিগালাজ যারা করছে তারা দেশের মন্ত্রী, কারা ছোট? তারা একটা পার্টির সেক্রেটারি, কারা ছোট? অনেক বয়সী বিদেশে যে অনলাইনে অ্যাক্টিভ করে, এরা নাকি বাচ্চা, মাসুম বাচ্চা, দুধ খায় বা ফিডার খায়, এইটা হয়তো উনি বুঝাইতে চাচ্ছেন। কাজী উনার ভিতরেই ওই যে গ্রাম্য একটা প্রচলিত প্রবাদ আছে, আপনি আমি তো একই অঞ্চলের, সরিষা দিয়ে ভূত ছাড়াবো, কিন্তু সরিষার ভিতরে যদি ভূত ঢুকে থাকে তাহলে এই সরিষায় কি কাজ করবে? উনি যতবার ওয়াদা করছেন আর মব হবে না, আর বরদাস্ত করা হবে না, তারপরই মবটা আরো বেশি হয়েছে। উনি কোথাও রক্ষা করেন নাই, উনি সংবিধান সুরক্ষা করেন নাই, নির্বাচিত সরকারকে রক্ষা করার যে সাংবিধানিক দায়িত্ব সেটা উনি পালন করেন নাই। ফলে উনি আর পরে কি করলেন এইটা নিয়ে আমাদের আর ডিসকাস না করাই ভালো। এবং দেখলাম উনি সিভিল ড্রেসে গিয়ে একটা হাতা ছাড়া চেয়ারে সবার সঙ্গে এইভাবে বসে আছেন। কাজী ওনার কি উদ্দেশ্য? উনি কি অসহায় নাকি অন্য কারো ফাঁদে পা দিয়েছেন? এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমি আশা করেছিলাম যে একজন জেনারেল যিনি শপথ নিয়েছেন তিনি সংবিধান রক্ষায় সোচ্চার হবেন, কিন্তু আমরা আশা হতো সংবিধান ভঙ্গের কাজে তার লোকেরা যদি প্রতিবাদ না করে তাহলে প্রকারান্তরে তারা ওই যে মৌনতা সম্মতির লক্ষণ, তাহলে তারা সম্মতি দিচ্ছে, এটাও তো আলোচনায় এসে গেছে।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। একদম শেষ পর্যায়ে আমি যদি এই যে জুলাই সনদ বলে যেটি আজকে স্বাক্ষরিত হলো, সেটি অবৈধ হয়েছে, অন্যায় হয়েছে এবং এটি কোনো কাজে আসবে না, সবই ঠিক আছে, বা এটি প্রত্যাখ্যান করা হবে, যারা এটি করেছে তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের বিচার হবে, সবই হবে। কিন্তু এই হবেটা তো হচ্ছে সবাই আমরা জানি যে যদি আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটির পক্ষে বা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তো আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আবার আসতে পারে, আপনারা যদি আবার কখনো ক্ষমতায় আসতে পারেন, তখন এগুলোর বিচার করবেন। তখন যে বিচার বিভাগে যে অব্যবস্থাপনা আছে, শেখ হাসিনাকে সহ আপনাদেরকে ফাঁসির কথা বলা হচ্ছে, কিংবা এই জুলাই সনদের কোনো কিছু আপনারা রাখবেন না, কিন্তু এর আগে পর্যন্ত এটিকে কিভাবে ব্যবহার করতে পারে এই সরকার? তারা এই যে আপনি একটি কাগজ বা ললিপপ বললেন, এই ললিপপটিকে কিভাবে তারা জাতিকে খাওয়াতে পারেন এবং কি সর্বনাশ হতে পারে এর মধ্য দিয়ে? দেখুন, জাতি কিন্তু এই কাগজ খাচ্ছে না। দেখেন, ওইখানে যেভাবে সন্ত্রাসী উপায়ে সংসদে ঢুকে, গণভবনে ঢুকে ভাঙচুর করছিল, আজকে কিন্তু স্টাইলটা ওই রকমই ছিল। আজকেও কিন্তু ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। কাজে উচ্ছৃঙ্খলতাকে যারা প্রশ্রয় দেয়, তাদের প্রচলিত প্রবাদে বলতে হয় যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এদের কেউই গ্রহণ করে না। আপনি দেখেন, তীব্র আওয়ামী লীগের সমালোচক যারা ছিল, বাংলাদেশে গণমাধ্যমে আওয়ামী লীগকে একেবারে তুলোধনা করতো যারা, তারা আজকে বলতেছে এর চেয়ে আওয়ামী লীগ অনেক গুণে ভালো ছিল। রাস্তার পাশে যে শাক বিক্রি করে, মাছ বিক্রি করে, রিক্সাওয়ালা, শ্রমিক, তারা বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল। এমনকি এদের সঙ্গে আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছে, তারা বলছে আমরা প্রতারিত হয়েছি। ফলে বাংলাদেশের মানুষদের কোনো এই সনদকে খাচ্ছে না। হয়তো কৌশলগতভাবে আওয়ামী লীগ এটাকে মোকাবেলা করবে। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির এখন কেউ নই, একসময় আইন সম্পাদক ছিলাম, এখন নাই। পলিসি ডিসিশনটা আমি বলতে পারবো না। তবে বাংলাদেশের তৃতীয় মাত্রা জিল্লুর রহমান সাহেবের আজকে একটা ভিডিও দেখলাম। তিনি বললেন যে এই যে সার্কাস চলতেছে, এই সার্কাস দেখার জন্য ঢাকায় আমি থাকবো না, আমি গ্রামে চলে যাচ্ছি। আজিজ সাহেব, এম এ আজিজ, সাংবাদিকদের নেতা, বিএনপি ঘরানার। মাসুদ কামাল তীব্র আওয়ামী লীগের সমালোচক। আপনার মঞ্জুল ইসলাম পান্না, এরকম শুরু করে যারা আছে, আমি গণমাধ্যমে যারা কথা বলে, যারা তীব্র আওয়ামী লীগের সমালোচক ছিলেন, তারাও সবাই বলতেছে যে এই সরকার যে একেবারেই ব্যর্থ। চরমভাবে আওয়ামী লীগের সমালোচনা করতেন মুসলিম লীগের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি তো চিৎকার করে বলতেছেন যে এই ইউনূস নোবেল লরিয়েট না, ও টাকা দিয়ে নোবেল কিনছে, ও একটা বিশ্ব বাটপার। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মহসিন রশিদ বলতেছে বিশ্ব বাটপার। ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আনছে। এইভাবে তার সঙ্গে যারা ছিলেন, তারা সবাই মিলে বলতেছেন যে এ একটা ভয়ঙ্কর বাটপার, নিজের সুবিধা নিতে আসছে আর এর পারিষদ বর্গ লুটপাট করতেছে। বাংলাদেশের মানুষ এই সনদ টনদ কেউ খাবে না। বাংলাদেশের মানুষ জানে তাদের আস্থার জায়গা কোথায়। মানুষের মৌলিক কিছু চাহিদা আছে। মারুফ, সংবিধানের 15 অনুচ্ছেদে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইটা নিশ্চয়তা কে দিয়েছে বাংলাদেশে? এটা ইমপ্লিমেন্ট কে করছে? এইটা ইমপ্লিমেন্ট করছে শেখ হাসিনা। ফলে মানুষের আস্থা শেখ হাসিনাই ফিরে যাবে। দেখেন, আওয়ামী লীগকে এইরকম ক্ষমতাচ্যুত করা তো দূরের কথা, আওয়ামী লীগের প্রাণ পুরুষকে সপরিবারে হত্যা, তার সহযোগীদের হত্যা 75 সালে, 54 সালে দেখেন গভর্নমেন্ট ভেঙে দেওয়া হলো, মার্শাল ল জারি করা হলো। আপনার 69-এ ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হলো, পাকিস্তানি নিয়ে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো, শেখ হাসিনাকে 2004 সালের 21 আগস্ট হত্যার চেষ্টা করা হলো, 111-এ তাকে মামলার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে এইরকম চেষ্টা অনেকেই করছে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে কি ক্যান্টনমেন্ট থেকে বেরোয় আসা জগা খেসুড়ির দল না। কিছু জাসদ, কিছু বাসদ, কিছু জামাত, কিছু মুসলিম লীগ, কিছু দলছুট, কিছু চাইনিজ পন্থী, এইসব নিয়ে সেনা শাসকরা যেসব দল করছে আওয়ামী লীগ তা না। আওয়ামী লীগের নারী নক্ষত্র রয়ে গেছে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের ভিতরে। ফলে মানুষকে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ এনে দিয়েছে। এই জন্য মানুষের আস্থা
এখন আওয়ামী লীগে, এখন শেখ হাসিনায়। ফলে এই সনদ কেউ খাবে না, এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বরং ওই যে সেফ এক্সিট এটা আমরা বলি না, ওরা নিজেরাই বলতেছে সেফ এক্সিট। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওরা। কিন্তু একটা দৃশ্য দেখলাম, যে দেশে যায় সেই দেশেই প্রবাসীরা হামলা করে। ফলে পালিয়ে যাবে কই? মঙ্গল গ্রহেতে যাওয়া সম্ভব না, পৃথিবীর যেখানে যাবে সেখানেই প্রতিরোধের মুখে পড়বে। ফলে পালাবার জায়গাটা, এক্সিটের জায়গা, ওই যে সার্জিস আলম যেটা বলছে, আমি তো ওর সঙ্গে একমত যে মৃত্যু ছাড়া এক্সিটের জায়গা ওদের নাই। সার্জিস আলমের কথার সঙ্গে আমি একমত। যারা দেশটা ধ্বংস করছে, অন্যায় করছে, দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে, সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, এদের এক্সিট সার্জিস আলমের ভাষায় মৃত্যু ছাড়া পৃথিবীর কোথাও এদের সেফ এক্সিট হবে বলে আমার মনে হয় না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন, আমি আবার বলছি, আপনারা এতক্ষণ কথা শুনছিলেন। কথা অর্থাৎ এই যে আজকে জুলাই সনদ নামে যে কাগজটিতে স্বাক্ষর করা হলো ঘটা করে, ব্যাপক কোটি কোটি টাকা খরচ করে, ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে আয়োজন করে, কিংবা এর আগে যে সংঘর্ষ সংঘাত হলো, এইসবের মধ্যে দিয়ে আজকে যে স্বাক্ষরটি হলো সেটির আইনগত বৈধতা কতটুকু, ভবিষ্যৎ কি, এটি দিয়ে কি করতে পারে, মানুষ এটিকে কিভাবে নিতে পারে, সবকিছু নিয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম, বিশ্লেষণ শুনলাম। আর এই বিশ্লেষণ করলেন সমর রেজাউল করিম, যিনি ব্যারিস্টার, দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীদের নেতা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক মন্ত্রী এবং এক সময়কার সাংবাদিক। তিনি বিশদভাবে বললেন, সংবিধান দেখিয়ে দেখিয়ে বারবার তিনি বললেন যে আমাদের যা কিছুই হোক সবার উপরে সংবিধান। বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে আবার ফিরবে, বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে আবার ফিরবে, বাংলাদেশে আবার শান্তি প্রতিষ্ঠা হবে। এই শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সমর রেজাউল করিম, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো সময় আপনার কাছ থেকে হয়তো সময় চেয়ে নিব। সে পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, আপনার দর্শক শ্রোতাদেরকেও। জি।